আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। 8টা 6 বাজে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের পরীক্ষা রুটিন দেওয়ার পর এটাই আমাদের প্রথম ক্লাস। আমরা আশা করি সবাই পুরো উদ্যমে আজকে ক্লাসটা শুরু করবে। লাইভ ক্লাসের লিঙ্কটা আমার রেজাউল যে প্রিয় স্টুডেন্ট আছে খুব ইমিডিয়েট এএসআই হয়ে যাবে। রেজাউল, তুমি লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য একবারে আদিষ্ট হয়ে নির্দেশক্রমে অনুরোধ করলাম। বাকি যারা আছি আমরা সবাই দ্রুত লাইভে চলে আসি। বিশেষ করে আমার যারা 2024 সালে পদোন্নতি পরীক্ষার জন্য একবার যারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, যাদের প্রস্তুতি সর্বোচ্চভাবে আছে, যারা কালকে রুটিনটা প্রকাশ করার পর বিন্দু পরিমাণ তাদের মনের মধ্যে কোনো ভয়ভীতি নিয়ে আসে নাই, যারা মানসিকভাবে 100% প্রস্তুত আছে 2024 সালের আগস্ট মাসের দিকে যে পরীক্ষাটা হবে বা সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে এটা অংশগ্রহণ করার জন্য, যারা অধীর আগ্রহে বিকাল থেকে এই পর্যন্ত অপেক্ষায় আছে যে আমরা যেখানে যে অবস্থায় থাকি আমরা ক্লাসে অংশগ্রহণ করব। আমরা যদি মন থেকে আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে আমার এখানে যারা পড়ে তার মধ্যে একেবারে 95% স্টুডেন্ট চাইলে যেখানে যে অবস্থা আছে সেখান থেকে ক্লাস করা সম্ভব। আমরা আশা করি আমাদের আজকে ক্লাস থাকবে একবারে অনেক জোরালোভাবে শুরু হবে। তারপরে ইনশাল্লাহ আজকে একবারে মানজা মাইরা সবার সামনে উপস্থিত হয়েছি চুল দাড়ি কাটে, যেহেতু পরীক্ষা আমাদের আগস্টের শেষ দিকে অক্টোবরের দিকে সেপ্টেম্বরের দিকে ইনশাল্লাহ আমরা শুরু করব। আমরা মনে করি যে আপনারা আজকে একবারে মানজা মাইরা নামছেন, তাহলে সবাই মোটামুটি খাতা কাগজ কলম নিয়ে প্রস্তুত আছি। আমরা এখনই শুরু করব। আমরা আগে পড়ব হইলো আমাদের 3টা আইন আজকে আমরা পড়ব। এই 3টা আইনের মধ্যে একটা হলো সাক্ষ্য আইন, একটা বলছিলাম সাক্ষ্য আইন, একটা হলো সড়ক পরিবহন আইন, আর আরেকটা বলেছিলাম মাদক দ্রব্য আইন। এই 3টা আইন আমরা আজকে পড়ব। পড়ে তারপর আমরা আবার আরেকটা ক্লাস করব, তারপরে আমরা আরেকটা ক্লাস করব। আজকে 3 ধাপে ক্লাস হবে। মোটামুটি 11:30-12টা পর্যন্ত বাজেট রাখেন। শুধু মাঝখান দিয়ে আমার মোবাইলটাকে একটু চার্জ দেওয়ার সুযোগ দিলেই হবে। তাহলে মোটামুটি সবাই কি মানসিকভাবে প্রস্তুত? আমরা কি শুরু করতে পারি ক্লাসগুলো? আমরা কি ক্লাসের জন্য সবাই প্রস্তুত আছি? একবারে মানে মানসিকভাবে শারীরিকভাবে একবারে সবভাবে আমরা কি রেডি? আমরা কি ক্লাসে ঢুকবো? আমার এই ক্লাসগুলো এখন থেকে যা হবে সবগুলো ক্লাস বিশেষ করে যারা 2024 সালের পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য প্রযোজ্য হবে। এছাড়া যাদের কাছে মানবিকভাবে যাদের মানবতা বোধ আছে, যাদের মধ্যে জ্ঞান শক্তি আছে, যাদের মধ্যে বিবেক আছে, এবং যারা আমার কাছে শেষে পড়া শুরু করেছেন অথবা যারা নতুনভাবে যুক্ত হয়েছেন অথবা যাদের পরীক্ষা 2025 সালে অথবা যাদের পরীক্ষা 2026 সালে, তারা আমাকে দয়া করে কোনোভাবেই অপ্রয়োজনীয় কমেন্ট করে আমার এই পড়াটাকে থামিয়ে দিবেন না। আমার 2024 সালে যারা পরীক্ষার্থী আমাদের শুধু তাদেরকেই প্রয়োজন। ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করি। তাহলে সবাই কি মানসিকভাবে রেডি? আমরা কি শুরু করব? আর কি কেউ আসবে নাকি শুরু করে দিব? 9 বাজে, আর একটু অপেক্ষা করি। আস্তে আস্তে সবাই যুক্ত হইতেছে। লিঙ্কটা কি কপি করে দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা, আমরা আস্তে আস্তে লাইভে চলে আসি। মোটামুটি যে পরিচিত মুখগুলো আছে তারাই আসতেছে লাইভে। আবার অনেকে অবাঞ্ছিত কমেন্ট করার কারণে এবং যারা সম্মানী পরিশোধ করে ক্লাসে উপস্থিত থাকে, মানে সম্মানী পরিশোধ না করে ক্লাসে উপস্থিত থাকে, আমাকে কয়েকজন ছাত্রছাত্রী অবজেকশন দিয়েছে, বলছে আপনি যদি তাদেরকে ক্লাসে বাদ না দেন তাহলে আমরা আপনার কাছে ক্লাস করব না। কারণ আমরা যারা নিয়মিত সম্মানী পরিশোধ করে থাকি তারা ব্যতীত অনেক অবাঞ্ছিত লোক আপনার এই গ্রুপে আছে। আপনি তাদেরকে বাদ যদি না দেন তাহলে আমরা পড়বো না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই মাস থেকে কোনো অবাঞ্ছিত, অযোগ্য, অনিয়মিত, তারপরে জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যাদের নাই তাদেরকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে সড়ক পরিবহন আইনটা দিয়ে শুরু করতে চাচ্ছি, যদি আপনারা অনুমতি দেন।
আমরা 1 ঘন্টার ভিতরে 3টা আইন শেষ করব, বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। প্রত্যেকটা আইনের জন্য বরাদ্দ হলো 25 মিনিট, তার মানে 3 25 75 মিনিট। সড়ক পরিবহন আইনে যদি আমরা যাই, প্রথমে বলা আছে 4 ধারা। প্রথমে কত ধারা? 4 ধারা। 4-এ ক্লোজ কয়টা? 2টা ক্লোজ। আমি একটা করে প্রশ্ন করব, আপনারা পর্যাপ্ত লেভেলের কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট আপনারা করার চেষ্টা করবেন এবং হেডফোন লাগিয়ে এদিক সেদিক মনোযোগ না দিয়ে শুধু আমার কথার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো করবেন। সড়ক পরিবহন আইন তৈরি হয়েছে 2018 সালে। এই আইনটা মূলত এখানে যারা এটিএসআই পরীক্ষার্থী তাদের জন্য একবারে খুবই অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে। আর আমি আরেকটা কথা বলি, আমার এখানে যারা পড়ালেখা করে কেউ যদি এটিএসআই পরীক্ষা দিতে চায়, সে শুধু আমার দ্য ম্যাজিক অফ ল যে অনলাইনে রাতের ক্লাসটা যেটা আছে, রাতে যে আমি 4-5টা আইন পড়াই, এই আইনগুলো পড়লেই তাদের হবে। তাদের সকালের ক্লাসের আইনগুলো না পড়লেও চলবে। যারা ভালো করতে চায় তাদেরকে সকালগুলো করতে হবে ক্লাস, তবে যারা র্যাঙ্কের জন্য চায় তারা শুধু রাতের ক্লাসগুলো করলেই হবে। আচ্ছা, শুরু করি। 4-এ 2টা ক্লোজ। 1 নম্বর ক্লোজে বলা আছে যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা শিক্ষানবিশ লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি রাস্তায় কোনো ধরনের যানবাহন চালাইতে পারবে না। একবার আলাপ ক্লিয়ার। আর 4-এ 2-এ বলা আছে, যদি আমার ভুল হয় আপনারা বলবেন, 4-এ 2-এ বলা আছে একটা ব্যক্তির কাছে যেই ধরনের ড্রাইভিং লাইসেন্স থাকবে ঠিক সে সেই ধরনের গাড়ি চালাইতে পারবে। এটা হলো 4-এর 1 এবং 4-এর 2। 5 ধারায় বলা আছে যে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো গণপরিবহন নির্দিষ্ট রুট ব্যতীত অন্য কোনো রুটে বা অন্য কোনো রাস্তায় সে চালাইতে পারবে না। 6-এ বলা আছে 5টা ক্লোজ, যদি আমার ভুল না হয়ে থাকে। 6-এ কয়টা ক্লোজ? 5টা। 6-এর 1-এ বলা আছে যদি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয় তাহলে সে জাতীয় পরিচয়পত্র এনআইডি যেটাকে বলা হয়। আচ্ছা, এনআইডি কিন্তু ভোটার আইডি কার্ড না, এটা কিন্তু মনে রাখবেন। ভোটার আইডি কার্ড বলতে কোনো কার্ড বাংলাদেশে নাই। এনআইডি বলতে জাতীয় পরিচয়পত্র আছে। এই জাতীয় পরিচয়পত্র যাদের থাকবে তারা ভোট দেওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। তাই বলে এনআইডি মানে কিন্তু ভোটার আইডি কার্ড না। আচ্ছা, এই এনআইডি বলতে বুঝেছে জাতীয় পরিচয়পত্র। এটা থাকলে আপনি বাংলাদেশের বৈধ নাগরিক হিসাবে গণ্য হবেন। এটা থাকলে আপনি শুধু ভোট না, এই এনআইডি কার্ড দিয়ে আপনি বাংলাদেশের যত ধরনের কাজ আছে সব কাজ করতে পারবেন। আপনাকে শনাক্ত করার জন্য জাতীয়ভাবে আপনাকে এই আইডি কার্ডটা দেওয়া হয়েছে, এটাকে পরিচয়পত্র বলা হয়। বিশ্বের সব দেশে এটা আছে, যেটা বাংলাদেশে চালু হয়েছে অল্প কয়েক বছর হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাই 6-এর 1। 6-এর 1-এ বলা আছে একটা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হইলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, তারপরে হইলো সরকার কর্তৃক নির্ধারিত একটা ফর্ম আর নির্ধারিত একটা ফি, এই 3টা আইটেম মিলে আপনাকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আচ্ছা, এটা হলো 6-এর 1। আর 6-এর 2-এ বলা আছে এই যে আপনি আবেদন করবেন, ব্যক্তি হিসাবে আপনার কি কি যোগ্যতা লাগবে। ব্যক্তি হিসাবে 1 নম্বর যোগ্যতা লাগবে, হয় আপনি 8 পাস করতে হবে বা মাদ্রাসা লাইন বা অন্য লাইনে যদি পাস করেন তাহলে 8 পাসের সমমান পাস আপনার করতে হবে। আপনার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাবেন। যদি 21 বছরের উপর হয় তাহলে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাবেন। আপনাকে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে, আপনার দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি সঠিক থাকতে হবে, এবং আপনি অন্যান্য যে মৌখিকভাবে পরীক্ষা যে উত্তীর্ণ এগুলো যদি আপনি হইতে পারেন, এগুলো আপনার হইতে হবে। এটা বলা আছে 2-এ কি কি যোগ্যতা আপনার লাগবে। আর 3-এ বলা আছে এই যে উপধারা 2 মোতাবেক যে পয়েন্টগুলো কথা বলা আছে, এগুলো যদি কোনো একটা ঘাটতি আপনার থাকে তাহলে আপনি যে 1 ধারা মোতাবেক যে আইডি কার্ড দিয়ে নির্ধারিত ফরমে ফি দিয়ে আবেদন করেছেন এই আবেদনটা বাতিল হয়ে যাবে। 3-এ কিন্তু এই কথা বলছে 6-এর 3-এ যে 2-এর যে শর্তগুলো দেওয়া আছে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত যোগ্যতা কি কি, এর যদি কোনো একটা ঘাটতি থাকে তাহলে আপনি যে 1 ধারা মোতাবেক যে আবেদনটা করেছেন আবেদনটা বাতিল হয়ে যাবে। এটা হলো 3-এ বলছে। আবার 4-এ বলা আছে আপনি যদি 2 ধারা মোতাবেক যে যোগ্যতাগুলো থাকে এগুলো যদি আপনার ফুলফিল করতে পারেন তাহলে সরকার আপনাকে অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে, যেটা দিয়ে আপনি সমগ্র বাংলাদেশে গাড়ি চালাইতে পারবেন। কিন্তু 6-এর 5-এ যাবার আরেকটা কথা বলছে, আপনার বউ যতই আপনার কাছের লোক হোক, আপনার বন্ধু বান্ধব শালী শালা যারা আছে, ছোট ভাই ছোট বোন যত কাছের লোক হোক,
আপনার এই ড্রাইভিং লাইসেন্স অন্য কারো কাছে আপনি দিতেও পারবেন না, আপনার এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে অন্য কেউ গাড়ি চালাইতেও পারবে না। 6-5 4-5-6 এই তিনটা ধারা কি ক্লিয়ার? একবারে সকসকা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমরা চলে যাই 7 ধারায়। যারা আমাদের শারীরিকভাবে প্রতিবন্ধী আছে তাদেরকে সরকার অবশ্যই লাইসেন্স প্রদান করবে, তবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হলো সরকার একটা নির্ধারক পদ্ধতি অবলম্বন করবে। এই নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে সরকার তাদেরকে লাইসেন্স প্রদান করবে। না ক খ গ গ সিরিয়াল ঠিক না রাখলে চলবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন চলে যাবো আমরা 8 ধারায়। সামরিক বাহিনীতে যারা আছে তাদেরকেও লাইসেন্স দেওয়ার পদ্ধতি। প্রথমে বলা আছে তাদের যে লাইসেন্স আছে, যে সামরিক বাহিনীর যে লাইসেন্স, ওই লাইসেন্স কিন্তু সেনাবাহিনী তাদের নিজেদের লোকদেরকে দিতে পারবে। আর সামরিক বাহিনীর লাইসেন্স দিয়ে সে শুধু সামরিক যানবাহন চালাতে পারবে, ব্যক্তিগত কোনো যানবাহন সে চালাতে পারবে না। এটা হলো 8-1। আর 8-2 বলা আছে কেউ যদি ব্যক্তিগত ভাবে এই সরকার কর্তৃক যে লাইসেন্সটা আছে বিআরটি থেকে সেটা যদি সে সংগ্রহ করতে হয়, তাহলে অবশ্যই তার সামরিক লাইসেন্সের মেয়াদ যদি 3 বছরের বেশি হয়, তাহলে সে আমাদের বিআরটির কাছ থেকে আবেদন করে নির্ধারিত ফরমে ফি দিয়ে আবেদন করে কোনো ধরনের পরীক্ষা দেওয়া ছাড়াই সেই লাইসেন্সটা সংগ্রহ করতে পারবে। যেহেতু তার সামরিক বাহিনী দিছে, এই জন্য বিআরটি বিশ্বাস করে তার আর পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। এবার যারা বিদেশি নাগরিক আছে তাদের জন্য বরাদ্দ হলো 9-1-2-3। বলা আছে যারা বিদেশি নাগরিক আছে তারা আমাদের দেশে আসলে তাদের যদি ওই দেশের কোনো লাইসেন্স থাকে, এটা আমাদের বিআরটিতে দেখাইলে এখান থেকে একটা অনুমতি পত্র নিয়েও তারা আমাদের দেশে তারা যে কোনো গাড়ি চালাইতে পারবে। আবার তারা যদি 9-2 বলা আছে, তারা যদি মনে করে যে আমরা একটা লাইসেন্স সংগ্রহ করব, তাহলে তারা অবশ্যই নির্ধারিত একটা ফি আছে সরকারের, এই ফিটা জমা দিয়ে তারা লাইসেন্সের আবেদন করে লাইসেন্স সংগ্রহ করতে পারবে, কোনো সমস্যা নাই। এই গেল হইলো আমাদের 9-2। আর 9-3 বলা আছে এই যে যারা বিদেশিদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তারা যদি লাইসেন্সের শর্ত আবার লঙ্ঘন করে, তাহলে তাদের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারবে। এবার চলে যায় 10-এ কয়টা ক্লোজ কে বলতে পারবেন? দশে কয়টা ক্লোজ? ও আচ্ছা, 3টা ক্লোজ, ভেরি গুড। 10-এর 1-এ বলা আছে যে যেই প্রতিষ্ঠান মূলত ড্রাইভিং লাইসেন্স প্রদান করে তারা ব্যতীত, মানে বিআরটি ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা, নবায়ন করা, প্রদান করতে পারবে না। এটা বলা আছে 10-এর 1-এ। 10-এর 2-এ বলা আছে ড্রাইভিং লাইসেন্স কোনো ধরনের টেম্পারিং মানে ঘষা মাজা করা যাবে না। 3-এ বলা আছে এটা কোনোভাবে জাল জালিয়াতি ভাবে তৈরি করতে পারবে না। এই হলো 10-এর 1-2-3 মিলে। এই যদি আমরা এখন চলে যাই 11-তে বলা আছে পয়েন্ট বরাদ্দ এবং কর্তন। প্রত্যেকটা ড্রাইভিং লাইসেন্সের অনুকূলে 12 পয়েন্ট দেওয়া হবে। অপরাধের তারতম্যের উপর ভিত্তি করে তার লাইসেন্সের পয়েন্টটা কর্তন হবে, এটা সার্ভিস বুকের মতো। এবার আসি 12 ধারা। 12 ধারাতে বলা আছে বাতিল, বরখাস্ত, প্রত্যাহার। কি বাতিল, কি বরখাস্ত, কি প্রত্যাহার? বলা আছে যদি কোনো ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হয় এবং সে যদি মাতাল থাকে, অযোগ্য থাকে, কোনো অপরাধ সংগঠিত করে, ড্রাইভিং চালানোর মতো তার যদি মানসিকভাবে সে প্রস্তুত না থাকে, শারীরিকভাবে যদি সে অযোগ্য থাকে অথবা অক্ষম থাকে, তাহলে এই ভদ্রলোকের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে এটা 3টা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। 1 নাম্বার হলো তার ড্রাইভিং লাইসেন্সটা চাইলে বাতিল করতে পারবে। 2 নাম্বারে ড্রাইভিং লাইসেন্সটা চাইলে প্রত্যাহার করতে পারবে, মানে নিয়ে আসতে পারবে। 3 নম্বরে বলা আছে চাইলে ড্রাইভিং লাইসেন্সটা সাময়িকভাবে স্থগিত করতে পারবে। এবার যদি আসি আমরা 13 ধারাতে বলা আছে ড্রাইভারদেরকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া। মনে আছে 13-1-2-3? সবাই তো কমেন্ট করেন জাস্ট। 13-1-2-3 কি সবার মনে আছে? 13-1-2-3 ড্রাইভিং লাইসেন্সে মানে একজন মানে ড্রাইভারকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া একেবারে সিম্পল। 13-1-এ বলা আছে যে একটা ড্রাইভারকে কোনো ব্যক্তি হোক আর কোনো প্রতিষ্ঠানে হোক যেই নিয়োগ দেখ, প্রথম কথা হলো তার ড্রাইভিং লাইসেন্স ব্যতীত তার কোনোভাবে নিয়োগ দেওয়া যাবে না। এটা কি বুঝছি কিনা? আমরা বুঝে বুঝে যাব। 13-2-তে বলা আছে এইবার যে ড্রাইভারকে আপনি নিয়োগ দিবেন অবশ্যই বাংলাদেশ শ্রম আইন 2006 যেটা আছে এটা অনুসরণ করে
লিখিত চুক্তির মাধ্যমে উভয় পক্ষের সম্মতিতে একটা ডিড করার মাধ্যমে একটা দালিলিক তৈরি করে তারপর তাকে কি করতে হবে, নিয়োগ দিতে হবে। এটা হলো 13(2). 13(3) বলা আছে, এবার ড্রাইভার সাহেবরে বলছে আপনি কোনোভাবে মানে কোন ড্রাইভার এই লিখিত নিয়োগ চুক্তি বা ব্যতীত মানে চুক্তিপত্র ব্যতীত সে ড্রাইভার হিসেবে নিয়োগ হবে না, আর যারা ড্রাইভার নিয়োগ দিবে তারাও লিখিত চুক্তি ছাড়া ড্রাইভারকে নিয়োগ দিবে না। আর যে ড্রাইভার সাহেব থাকবেন তিনি অবশ্যই চুক্তিপত্রটা তার কি রাখবে, গাড়িতে সংরক্ষিত রাখবে। এবার চলে যায় 14 ধারা আর 15 ধারা। 14 ধারাতে বলা আছে আমাদের কন্ট্রাক্টর সাহেবকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া। একই অবস্থা বলা আছে, তারে যদি কন্ট্রাক্টর হিসেবে গণপরিবহনে নিয়োগ দিতে হয়, তাহার যে একখান কন্ট্রাক্টর লাইসেন্স আছে এই লাইসেন্স ব্যতীত তাহাকেও নিয়োগ দেওয়া যাবে না। 14 ধারা। 15তে বলা আছে এই ভদ্রলোকের ক্ষেত্রে একই হুকুম, বাংলাদেশ শ্রম আইন 2006 অনুসরণ করে লিখিত একটা চুক্তিপত্রের মাধ্যমে তাকে নিয়োগ দিতে হবে। সে এই লিখিত চুক্তিপত্র ছাড়া কোনোভাবে কন্ট্রাক্টর হিসেবে নিয়োগিত হইতে পারবে না। যদি আমার ভুল না হয়ে থাকে এটা হলো 15 ধারা। 16 ধারায় বলা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্রত্যেকটা যানবাহনে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে। 17 ধারায় বলা আছে ভুয়া রেজিস্ট্রেশন, কোনোভাবে সরকার কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ব্যতীত অন্য কোনো ভুয়া রেজিস্ট্রেশন কেউ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, পড়া কি ঠিক আছে না ভুলেতেছে? তাহলে রেজিস্ট্রেশন নিয়ে পেলাম, 16তে পেলাম রেজিস্ট্রেশন, 17তে পেলাম ভুয়া রেজিস্ট্রেশন, 18তে পেলাম যে অস্থায়ীভাবেও রেজিস্ট্রেশন করা যাবে নির্ধারিত ফি দিয়ে। এটা হলো 18। এখন আমরা চলে যাই 19। 19-এ বলা আছে একটা মোটর যানের যে স্থায়ী ঠিকানা আছে ক্রয়ের ক্ষেত্রে মোটর যান অথবা অস্থায়ী ঠিকানা যেটা আছে, এই দুইটা ঠিকানার বাহিরে অন্য কোনো জায়গায় মোটরযানটা আপনি চাইলেও রেজিস্ট্রেশন করতে পারবেন না। নিজামুদ্দিন বলছে স্যার সম্মানীটা পাঠিয়েছিলাম। নিজামুদ্দিন আপনার উদ্দেশ্যে বলছি, আপনি সহ এখানে অনেক ব্যক্তি আছে, বিশেষ করে 50-60 জন লোক আছে যে তাদেরকে কখনো বলা লাগে না, তারা সব সময় কন্টিনিউ যত সময়ের মধ্যে তারা সম্মানী পরিশোধ করে থাকে, তাদের বিষয়ে কোনো কথা নাই। আচ্ছা, তাহলে গেল 17 গেল 18 গেল। 19 বলছিলাম একটা লোকের বাড়ি যে এলাকায় স্থায়ী ঠিকানা বা যেখানে তিনি বসবাস করে এই দুই ঠিকানা ছাড়া অন্য কোনো জায়গায় এই গাড়িটা চাইলেও রেজিস্ট্রেশন করা যাবে না। এখন 20 দ্বারা বলছে আপনি যখন মোটরযানটা রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই এই মোটরযানটা সাথে করে নিয়ে এসে এটাকে দেখিয়ে প্রদর্শন করে তারপরে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বেচা কিনা শুরু হয়েছে মূলত 16 থেকে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে 16, ভুয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করা যাবে না 17, অস্থায়ী রেজিস্ট্রেশন করা যাবে 18, যেখানে ঠিকানা সেখানে রেজিস্ট্রেশন 19, গাড়ি লগে নিয়ে আসতে হবে রেজিস্ট্রেশন করার সময় 20। এতটুকু বুঝতে পারছি? এইবার হলো মালিকানা পরিবর্তন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা যাবে 21। যে ব্যক্তি বিক্রি করবে তার হলো 60 দিন 30 দিনের মধ্যে সেটা যার কাছে বিক্রি করছে তাকে বুঝিয়ে দিবে। এবার যে ব্যক্তি ক্রয় করেছে সে 60 দিনের মধ্যে আবেদন করবে, আবেদন করলে আবার কর্তৃপক্ষ তাকে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে দিবে। মালিকানা পরিবর্তন বলতে নিবন্ধন রেজিস্ট্রেশন। তাহলে আমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত পাইলাম 16, তারপরে পাইলাম 17, 18, 19, 20, 21 পর্যন্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে বলা আছে। এখন বলা আছে 22 বলা আছে রেজিস্ট্রেশনের মালিকানা পরিবর্তনের 21 গেল। এখন আসি 22 বাতিল, 22 পড়াই নাই, 23 চলে যায়। 23 বলা আছে সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে কোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান বা কোনো এলাকার জন্য মোটরযান রেজিস্ট্রেশনের সংখ্যা ও সীমা নির্ধারণ করতে পারবে। কিরকম? চাঁদপুর জেলায় পর্যাপ্ত লেভেলের, ভয়াবহ লেভেলের, একবারে ভয়ঙ্কর লেভেলের অটো রিক্সার প্রয়োগ আছে। এখন চাঁদপুর পৌরসভা অথবা চাঁদপুরের যে যারা ল এনফোর্সের দায়িত্বে যারা আছে, যারা মূলত অ্যাডমিনে যারা আছে বা যেখানে চাঁদপুর যে জেলা ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, তিনি মনে করেছেন যে না, চাঁদপুর জেলায় আমি সর্বোচ্চ 300 লোকের আমি রেজিস্ট্রেশন দিব, প্রতি পরিবারের সিএনজির জন্য আমি 2 জনকে রেজিস্ট্রেশন দিব বা 1 জনকে দিব, এর বাইরে আমি কাউকে রেজিস্ট্রেশন দিব না। যারা রেজিস্ট্রেশন সংগ্রহ করার তারা 300 লোক দ্রুত রেজিস্ট্রেশন সংগ্রহ করেন, বাকি গাড়িদেরকে আমি অবৈধ ঘোষণা করে ডাম্পিং এর ব্যবস্থা করব।
তাহলে এই কাজটা চাইলে সরকার করতে পারবে 23 ধারায়। এতটুকু বুঝতে পারছেন? আর 24 ধারা বলা আছে, এই যে 16 থেকে আমরা এতটুকু পর্যন্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে গেলাম, 24 ধারা বলা আছে এই রেজিস্ট্রেশন সংক্রান্ত যদি কেউ কোনো শর্ত লঙ্ঘন করে বা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো আছে এগুলো যদি কেউ অমান্য করে, তাহলে তার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সরকার তাকে গাড়ির যে লাইসেন্সটা দেওয়া হয়েছিল, রেজিস্ট্রেশন নাম্বার প্লেট যেটাকে বলা হয়, এটা সরকার বাতিল বা স্থগিত করতে পারবে। তাহলে আমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত পরীক্ষা যদি কোনো প্রশ্ন আসে 16 থেকে 24 পর্যন্ত এই কয়েকটা ধারায় রেজিস্ট্রেশন নিয়ে বলা আছে, আমরা কি পারবো? একটা মোটরযানের রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়ম কানুন বা ফিতা দিয়ে টান দিলে এটা মাপ হইল 16 থেকে 23 পর্যন্ত, এই এলাকাটা পুরোটাই হইল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়। এটা ক্লিয়ার কিনা? তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে হইল 16তে, ভুয়া রেজিস্ট্রেশন হইল 17তে, অস্থায়ী রেজিস্ট্রেশন হইল 18তে, যেখানে ঠিকানা সেখানে রেজিস্ট্রেশন হইল 19, রেজিস্ট্রেশন করার সময় লগে গাড়ি নিয়ে যেতে হবে 20, মালিকানা পরিবর্তনের রেজিস্ট্রেশন হলো 21, সরকার নির্ধারণ করে দিতে পারবে রেজিস্ট্রেশনের সংখ্যা হলো 23, রেজিস্ট্রেশন শর্ত লঙ্ঘন করলে সরকার রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে 24। এখন একটু ভালো লাগে কিনা ক্লাসটা? 16 থেকে 24 গাড়ি রেজিস্ট্রেশন মানে মালিকানা নাম্বার প্লেট, এই এতটুকু নিয়ে বলা আছে 16 থেকে 24 পর্যন্ত। এই সেটআপ ক্লিয়ার কিনা? মানে এতটুকু পর্যন্ত ভালো লাগে কিনা বলেন? আচ্ছা, খুব ভাল লাগতেছে। আচ্ছা, আমি যে আপনাদেরকে এতদিন বলেছি পরীক্ষার রুটিন দিলে সবার ঘুম ভাঙবে, পরীক্ষার রুটিন দিলে সবার ঘুম ভাঙবে। আমার তো যে একজন ছাত্র পুলিশ হেডকোয়ার্টারে আছে, তারা কিন্তু আমাকে পরীক্ষার রুটিনের বিষয়ে ডেট দিয়েছে, তারা আমাকে বলেছে, কিন্তু আমি বলতে পারি না, এটা একটা গোপনীয় বিষয়, এটা বললে আমি বিপদে পড়ে যাব, এই জন্য বলি নাই। কিন্তু আমি আকার ইঙ্গিতে আপনাদেরকে বুঝাইতে চাইছি যে পরীক্ষার রুটিন দিবে, পরীক্ষার রুটিন দিলে আপনাদের কিন্তু ঘুম ভাঙবে। দেখছেন, এখন কিন্তু সবাই মোটামুটি একটু হইলো সচেতন হয়েছে। বিশ্বাস করেন, এই 2 মাস যদি সে ভালোভাবে পড়ে, ঠিক আমি যেই পথে তারে হাঁটতে বলবো, এই পথে যদি সে হাঁটে, সে 100% তার র্যাঙ্কটা সে চিনিয়ে আনতে পারবে। আমি যত কমান্ড করবো সে যদি কমান্ড গুলো ফলো করে, আমি যদি তারা যদি বলি আপনারা ক খ একবারে পর্যন্ত লেখেন, 1 2 100 পর্যন্ত লেখেন, আর আপনি যদি কোনো ধরনের প্রশ্ন করা ছাড়া 1 2 100 থেকে 1 থেকে 100 পর্যন্ত লেখেন, তাহলে আপনি সাকসেস হবেন। কমান্ড যা করি তা যদি ফলো করেন তাহলে সাকসেস হবেন। আর যদি বলে যে স্যার যে প্রশ্ন করতে দিচ্ছেন এই প্রশ্ন তো আমরা উত্তর পারি, এই প্রশ্ন করে আমাকে লাভ কি, আপনি আমাকে প্রশ্ন করেন আমরা উত্তর দিই, তাহলে তো হবে না। যা বলি তা করবেন, তাহলে ভালো করবেন। 2 মাস পর্যাপ্ত সময়, 60 দিন, ওরে বাপরে অনেক সময় যদি একটু লেগে থাকেন। কিরকম কথা আছে, এখন স্যার পড়াইতেছে আপনি পড়তেছেন, স্যার বলছে ঠিক আছে রেস্ট, আপনি চলে গেলেন রেস্টে, স্যার বলছে আজকে সকালে যেহেতু পড়াইতেছি না, আপনি চিন্তা করছেন তাহলে আজকে 8টায় ঘুম থেকে উঠি, তাইলে হবে না। আরে বাবারে, পরীক্ষা তো আমার না, আমি যদি এখন পড়ানো বাদ দিয়ে দেই, আপনি কি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবেন, লিখিত অভিযোগ যে সে আমগরে এত বছর পড়াইছে আজকে থেকে কেন পড়ায় না? এই যে মিরপুর পুলিশ লাইন আমার ভালো লাগছে, আমি 1-1.5 মাস পড়াইছি, এখন ভালো লাগে না, আমি পড়াই না, আমি পড়াই নাই, আমার অনলাইনে যারা আছে তাদেরই সব। তেন কি হয়েছে, আমার কিছু হয় না, আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। যেটা করতে পারবেন বদদোয়া দিতে পারবেন, আর আমি আপনার জন্য যেটা করতে পারি, আমি যদি আপনার লাইন গার্ড দেখে দেই, বিশ্বাস করেন অ্যামেজিং হবে, একবারে কল্পনার বাইরে যে আপনি কতটুকু সফল হবেন এটা আপনাকে বোঝানো যাবে না। জাস্ট শুধু লেগে থাকেন আর পর্যাপ্ত পরিমাণে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। যারা ওই চিন্তা ভাবনা করেন যে বাসায় এসে ওয়াইফাই লাইন ছাড়াবো, ফতের ভিতরে আর এমবি চালাবো না, তারা কিন্তু কাম করার দরকার নেই। আল্লাহর রাস্তে অনুরোধ, এখন থেকে প্রচুর পরিমাণে একবারে নেটে সবসময় অ্যাক্টিভ থাকবেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকবেন। আমি কি নির্দেশনা দিই না দেই
আমি বিশ্বাস করি আপনারা লিখে রাখেন, জুলাই মাসের 1 তারিখ থেকে আপনি আজকে পড়া শুরু করেছেন। আপনার মতো ব্যক্তি আজকে থেকে এর আগে একদিনও আইন পড়েন নাই, এই 2 মাসের 60 দিন আপনি একটানা পড়েন, বিশ্বাস করেন আপনি খুব ভালোভাবে পদোন্নতি নিয়ে বুকটা ফুলে এখান থেকে চলে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? একবারে পর্যাপ্ত সময় আছে। আচ্ছা, তাহলে আমরা চলে আসি হইল 24 পর্যন্ত গিয়েছি। এখন আমরা 25 বানান প দিয়া, ফিটনেস বানান প দিয়া। 25-এ বলা আছে ফিটনেস সার্টিফিকেট লাগবে, 26-এ বলা আছে একটা গাইড ট্যাক্স টোকেনের লাগবে, 28-এ বলা আছে রোড পারমিটও লাগবে, মানে গাড়ি রাস্তায় চলতে হলে রাস্তায় চলার একটা অনুমতি লাগে, এটাকে বলা হয় রোড পারমিট, এটাও লাগবে। এতটুকু ক্লিয়ার? তাহলে আবার আসি, তাহলে একটা গাড়িতে কি কি সার্টিফিকেট লাগে দেখেন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগে 16 ধারাতে, ফিটনেস সার্টিফিকেট লাগে 25 ধারাতে, ট্যাক্স টোকেন লাগে হলো 26 ধারাতে, রোড পারমিট লাগে হলো 28 ধারাতে। এটা মনে রাখার সহজ টেকনিক হলো, আমরা প্রথমে যেটা করব, একটা গাড়ি কিনে আগে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করে এবার গাড়িটা আগে দেখবো আমরা এটা ফিটনেস ঠিক আছে কিনা 25-এ। দেখার পরে এবার আমরা সরকারকে ট্যাক্স দিব হলো 26-এ, দিয়ে আমরা এবার রোড পারমিট নিয়ে রাস্তায় নামবো 28-এ। বুঝতে পারছেন? রেজিস্ট্রেশন করে আমরা আগে ফিটনেসটা দেখবো ঠিক আছে কিনা, ঠিক থাকলে আমরা একটা ট্যাক্স টোকেন আছে সেটা দিয়ে দিব, দিয়ে ইনশাল্লাহ আমরা রাস্তায় নেমে যাব। এখন আমার কাছে অনেক ছাত্রীরা পড়ে, যদি কোনো ছাত্রীরা না পড়তো তাহলে আমি সুন্দর একটা কথা বলতে পারতাম। তারপরেও যদি তারা আমাকে অনুমতি দেয় যে স্যার আমরা সবাই অ্যাডাল্ট আছি, আপনারা বলেন, আমাদের কোনো আপত্তি নেই, তাহলে আমি বলি। ঠিক আছে? আর এখানে আপনারা ইউনিভার্সিটি লেভেলে ক্লাস করছেন কিনা জানি না। ইউনিভার্সিটি লেভেলে ক্লাস করলে কিন্তু এই টাইপের ক্লাসের মাধ্যমে কিন্তু বেশিরভাগ আপনাদেরকে পড়ালেখা শেখানো হয়, এতে করে মানুষ যারা এই বয়সে যারা আছে তারা খুব দ্রুততার সাথে শিখতে পারে। আচ্ছা, তারপর আমি একটু আফসা আফসা ভাবে আলগা আলগা করে বলি যেন আমার এই কথাগুলো সবাই সিরিয়ালে মনে রাখতে পারে। প্রথম বক্তব্য হলো, আপনি যদি বিয়ে করেন তাহলে আগে কিন্তু আপনার কাবিন করতে হবে, বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, বিয়ে করতে হবে আগে, স্বাক্ষর করে, উভয়ে স্বাক্ষর করে, কাবিন নামা পূরণ করে কি করতে হবে আগে, এই বিয়েটাকে আগে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এখন বউ সঠিক আছে কিনা, শুদ্ধ আছে কিনা, সে শারীরিকভাবে ঠিক আছে কিনা, তাহলে তার আগে কি দেখতে হবে, ফিটনেস থাকতে হবে। তার যদি মেয়েলি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি তার কাছ থেকে 10 হাত দূরে থাকতে হবে। তাহলে আপনি আগে কি করবেন, রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনি যেটা করবেন সেটা হলো তার আগে ফিটনেস ঠিক আছে কিনা সেটা আগে দেখবেন। দেখার পর এবার যদি আপনি তার কাছে যাইতে চান, তাকে একটা ট্যাক্স দিতে হবে। ট্যাক্স হইলো কি, তাকে একটা আংটি দিতে হবে, অথবা তার একটা ভালো কিছু দিতে হবে, বা তার একটা ভালো কিছু গিফট করতে হবে, যেটাকে বলা হয় ট্যাক্স দেওয়া। তাহলে আগে আপনি বিয়েটা মানে রেজিস্ট্রেশন করবেন, করার পর তারপরে কি করবেন, আপনি ফিটনেসটা দেখবেন। ফিটনেসটা দেখে যদি ঠিক থাকে তাহলে ট্যাক্স টোকেন দিবেন। ট্যাক্স টোকেন মানে বুঝছেন তো, দেনমোহর, যেটা না দিলে আপনি তার কাছে যাইতে পারবেন না। এই কথা কি বুঝতে পারছেন? একবারে নাইলে একবারে হারাম হয়ে যাবে। তার কাছে তারা অবশ্যই দেনমোহর পরিশোধ করতে হবে, অথবা চুরি একটা আছে, সে যদি বলে ঠিক আছে মাপ, সেটা আলাদা হিসাব। তাহলে আগে হলো আপনি বিয়েটা রেজিস্ট্রেশন করবেন, করে আগে তার ফিটনেস দেখবেন। ফিটনেস দেখার পর এবার আপনি তার ট্যাক্স দিবেন। ট্যাক্স দেওয়ার পর এবার রোড পারমিট, সে আপনাকে অনুমতি দিল যে ঠিক আছে তুমি এবার কি করতে পারো, এবার রোড পারমিট সে যদি দেয় তাহলে আপনি এবার রাস্তায় গাড়ি চালাইতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? যদি রোড পারমিট সে আপনাকে দেয় যে ঠিক আছে তোমাকে রোড পারমিট দেওয়া হইলো, তুমি রাস্তায় নামো, তাহলে আপনি রাস্তায় নেমে গাড়ি চালাইতে পারবেন। তাহলে কি এতটুকু ক্লিয়ার সবাই? তাহলে আগে কি রেজিস্ট্রেশন, আগে হলো রেজিস্ট্রেশন লাগবে, তারপরে হলো ফিটনেসটা দেখতে হবে, তারপরে ট্যাক্স টোকেন লাগবে, তারপরে হলো রোড পারমিট লাগবে। সেটআপটা কি সবাই ক্লিয়ার? বেশি রাগ করছে নাকি আবার অনেকে? এই মেয়েরা যারা আছে তারা কি আবার রাগ করছে কিনা? এখানে সবাই প্রাপ্ত বয়স্ক, এই জন্য আমি বলেছি এটা সত্য যেটা সেটাই বলা আর কি, যেটা বাস্তব।
তাহলে আমরা কি পাইলাম? প্রথমে পাইলাম হলো রেজিস্ট্রেশন, তারপরে পাইলাম ফিটনেস, তারপরে পাইলাম ট্যাক্স টোকেন, এরপরে দিবে হলো রোড পারমিট। এই সেটআপ কি ক্লিয়ার সবাই? না, একটা মেয়ে তো দেন মোহর হলো তার হক, আর একটা মেয়ে যদি তার মেয়েলি সংক্রান্ত যে অসুবিধা আছে এটা যদি থাকে তাহলে তো সে শারীরিকভাবে ফিট না, আনফিট। আচ্ছা, আর সে যদি তার টাকা পয়সা বুঝে পায় তাহলে তার রোড সে ক্লিয়ার দিয়ে দিবে আর কি, রোড পারমিট। আচ্ছা, এবার চলে যাই 29 ধারাতে। ওরে বাপরে, এই উদাহরণ দেওয়ার পর এক একজন কি সুন্দর দিতেছে, এক একজন কি সুন্দর দিতেছে, আলহামদুলিল্লাহ, একবারে ঝকঝকা পরিষ্কার দিদার বলতেছে, একবারে চটকান দিয়ে ঘুরে ফেলাম ফাজিল ফোলা পাইন কোথাকা। আচ্ছা, তারপরে চলে যাই এবার আমরা 29-এ বলা আছে রোড পারমিট বিষয়ে একটা কথা বলা আছে। দাদারা যারা আছে, দাদারা তো বুঝছেন, দাদারা যখন আমাদের দেশের মাঝখান দিয়া গাড়ি চালাবে তখন তারা শুধু একটা নির্ধারিত যে ট্যাক্স আছে ট্যাক্সটা দিবে, আর অন্য কোনো রোড পারমিট তাদের জন্য প্রযোজ্য হবে না। মানে বাংলা আলাপ হলো বিদেশি গাড়ি, আমাদের দেশে তো একমাত্র ভারতের গাড়ি ঢুকে, কোনো বিদেশি গাড়ি বাংলাদেশের রাস্তা ব্যবহার করলে নির্ধারিত ট্যাক্স দিয়ে তারা আমাদের রাস্তায় গাড়ি চালাইতে পারবে, তাদের ক্ষেত্রে রোড পারমিট লাগবে না। এটা বলা আছে 29 ধারায়। এবার আসি 30 ধারায়। 30 ধারায় বলা আছে যে কোনো অ্যাম্বুলেন্স, কোনো সরকারি গাড়ি বা ফায়ার সার্ভিসের গাড়ি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বা সামরিক বাহিনীর গাড়ি বা মৃত লাশ বহন করা যে গাড়িগুলো আছে, অ্যাম্বুলেন্স গুলো আছে, এই সমস্ত গাড়ির ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন লাগবে, ফিটনেসও লাগবে, ট্যাক্স টোকেনও লাগবে, কিন্তু লাগবে না হলো রোড পারমিট। খেয়াল করবেন, আমাদের পুলিশের প্রত্যেকটা পুলিশের গাড়ি কিন্তু বিআরটি নাম্বার করা আছে। প্রত্যেকটা পুলিশের গাড়ি কিন্তু প্রতি বছরে একবার ফিটনেস সার্টিফিকেট আনা লাগে, প্রত্যেকটা গাড়ি কিন্তু ট্যাক্স টোকেন লাগে। এটা কিন্তু ক্ষমা সরকার করে নাই। সরকার যে ক্ষমাটা করছে সেটা হলো আপনার কোনো রোড পারমিট নাই, যেহেতু আপনি ফায়ার সার্ভিসের লোক, আপনার আবার রোডের পারমিট কিসের? আপনি বাংলাদেশের সব জায়গায় আপনার যাইতে হবে। আপনি যেহেতু লাশ বহন করবেন, আপনি যেহেতু অ্যাম্বুলেন্স বহন করবেন, আপনার যেহেতু পুলিশের গাড়ি, এরা সারা বাংলাদেশের সব জায়গায় মুভ করবে, এই জন্য তাদের আর রোড পারমিট প্রয়োজন হবে না। এটা হলো 30 ধারায়। এটা কি পারি? তাহলে রোড পারমিট নিয়ে বেচা কিনা পাইলাম। প্রথমে 28-এ রোড পারমিট, 29-এ বলা আছে দাদাদের ক্ষেত্রে রোড পারমিট লাগবে না, শুধু ট্যাক্স দিলেই হবে। 30 ধারায় বলা আছে যারা যারা এই অবস্থায় যারা আছে তাদের রোড পারমিট লাগবে না। কারা কারা? এদের বিষয়ে বলা আছে, যেমন যারা অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিস আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারপরে লাশ বহন করা যে গাড়িগুলো আছে, এদের ক্ষেত্রে রোড পারমিট লাগবে না। ভালো কথা। এখন সমস্যা হইলো, এই যে আপনি অ্যাম্বুলেন্সের লাশ বহন করে আপনি বরিশালের মুলাদি থানায় গিয়েছেন, পটুয়াখালীর বাউফল থানায় গিয়েছেন, এরপরে বরগুনা জেলার আমতলিতে গিয়েছেন, পিরোজপুর জেলার আপনি মঠবাড়িয়া গিয়েছেন, ঝালকাঠি জেলায় আপনি রাজাপুর থানায় গিয়েছেন। যাওয়ার সময় ওখানে গেছেন ঠিকই লাশ নিয়ে, আসার সময় আপনি কি করেছেন? একটা 2 নাম্বারই করেছেন, কারণ ওই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে মাছ হয়। ওই এলাকায় লিয়ার সময় কি তরমুজের সময় প্রচুর তরমুজ হয়, আপনি আসার সময় এক গাড়ি ভরপুর করে আপনি এই মালামাল নিয়ে আসছেন। তাহলে আসার সময় আপনি যে কাজটা করেছেন এটা হলো বাণিজ্যিক কাজে ব্যবহার করেছেন। এই রোড পারমিট নাই যে গাড়িগুলার, এই কাজটা আপনি করেছেন, এটা কোনোভাবে করা যাবে না। এটা হলো 31 ধারা। তাহলে আমাদের সরকারি যে গাড়িগুলো আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বহন করে যে গাড়িগুলা, এই গাড়িগুলার ড্রাইভার কি করে? সকালবেলা সদরঘাট থেকে যাত্রী তুলে ভরে আব্দুল্লাহপুর নিয়ে যায়। এই কাজটা করা যাবে না, কারণ যে গাড়ির জন্য রোড পারমিট প্রযোজ্য না, সেই গাড়িগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। এটা বলা আছে 31 ধারায়। এতটুকু আমরা পারি। আচ্ছা, এরপরে যাব আমরা 32 ধারা। 32 ধারা বলা আছে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একবারে বাংলা আলাপ হইলো, সরকার যদি মনে করে যে রাস্তায় কিছু যানবাহন নিয়ন্ত্রণ করার দরকার, সরকার এটা করতে পারবে, 32-এর 1। আবার সরকার যদি মনে করে যে যানবাহনগুলো রাস্তায় চালাইতে দিলে রাস্তার ক্ষয়ক্ষতি হতে পারে, তাহলে সেগুলো সরকার নির্ধারণ করতে পারবে, 32-এর 2-এ। আর 33-এ বলা আছে সরকার সারা বাংলাদেশ বা বাংলাদেশের কিছু কিছু অংশে কিছু কিছু যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এটা হলো 33-এ। আর 34-এ বলা আছে যে ভাড়া এবং আসন নির্ধারণ করে দেওয়া, নাকি 34-কে এটাই তো নাকি? না, আমি তো অনেকদিন পড়ছি, মনে নাই। 34-এ কি আছে? হ্যাঁ, ঠিক আছে, একটা গণপরিবহনে
কত টাকা ভাড়া হবে, কয়টা আসন থাকবে, প্রথম 5-6টা আসন কাদের জন্য বরাদ্দ থাকবে, এই বিষয়গুলো সরকার নির্ধারণ করে দিবে হইল 34 ধারাতে। আর 35 ধারাতে বলা আছে কন্ট্রাক্ট ক্যারিজ। কন্ট্রাক্ট ক্যারিজ শব্দের অর্থ হইল যারা বিভিন্ন গাড়ি ভাড়ায় দেয় একটা ব্যক্তির কাছে, যেমন মোটরযানের ক্ষেত্রে সিএনজির ক্ষেত্রে ঢাকা শহর মনে জমা এখন 700 টাকা। তাহলে সারা ঢাকা শহরে যত ধরনের সিএনজির মালিক আছে তারা তাদের এই গাড়িগুলো 700 টাকার বেশি কারো কাছ থেকে দৈনিক হারে জমার বেশি আদায় করতে পারবে না। জেলা পর্যায়ে এখন মনে হয় জমা 500 টাকা বা 600 টাকা এরকমই, মানে যে নির্দিষ্ট পরিমাণ জমা সরকার নির্ধারণ করে দিবে তার অতিরিক্ত জমা মালিক পক্ষ তাদের কাছ থেকে আদায় করতে পারবে না। এটাকে বলা হয় কন্ট্রাক্ট ক্যারেজ 35 ধারায়। আর যদি আমি ভুল করে না থাকি 36-এ বলা আছে গাড়ির ইকোনমিক লাইফ, মানে আয়ুষ্কাল। একটা গাড়ি কতদিন পর্যন্ত ইকোনমিক লাইফ থাকবে, একটা গাড়ি কত বছর পর্যন্ত চলতে পারবে, এটা সরকার বা বিআরটি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে পারবে 36-এ। তাহলে এই 36 পর্যন্ত একটু আবার আমরা আসি। তাহলে প্রথমে বলা আছে 32 রাস্তাঘাটে গাড়ি সরকার নির্ধারণ করে দিবে। 33-এ বলা আছে সরকার কোন এলাকা বা অঞ্চলে গাড়ির সংখ্যা নির্ধারণ। 34-এ বলা আছে যে গাড়ির গণপরিবহনের আসন সংখ্যা এবং ভাড়া নির্ধারণ করা। 35-এ বলা আছে কন্ট্রাক্ট ক্যারিজ, মালিক পক্ষের সাথে ড্রাইভার পক্ষের ভাড়ার বিষয় একটা নির্ধারিত যে সীমা আছে সেটার মধ্যে থাকবে। 36-এ বললাম গাড়ির আয়ুষ্কাল, যেটাকে ইংলিশে বলা হয় গাড়ির ইকোনমিক লাইফ। 37-এ আবার দুই কান ক্লোজ আছে, খুব সুন্দর। 37-এর 1-এ বলা আছে যে হাইওয়ে যে রাস্তাগুলো আছে এই রাস্তার দুই পাশের 10 মিটারের মধ্যে কোন ধরনের স্থাপনা বৈধ অবৈধ যাই হোক, স্থায়ী অস্থায়ী হোক, কোনো কিছু স্থাপন করতে পারবে না। 37-এর 1। 2-এ বলা আছে কেউ যেটা স্থাপন করে থাকে তাহলে এটা কি করতে পারবে, সরকার উচ্ছেদ করতে পারবে। আর 38-এর 3-এ বলা আছে বাস টার্মিনালে কোন ধরনের সাদাবাজি করা যাবে না। 39-এর 1 আর 2 মিলে বলা আছে কর্মঘণ্টা নির্ধারণ। সরকার বাংলাদেশ শ্রম আইন 2006 অনুসরণ করে একটা কর্মঘণ্টা নির্ধারণ করে দিতে পারবে 39-এর 1-এ। যারা এই কাজটা করবে তারা অবশ্যই এই কর্মঘণ্টা নির্ধারণ করে মেনে তাদের কাজ পরিচালনা করবে। এটা হলো 39-এর 2-এ। এই 39-এর 2 পর্যন্ত পারি। 40-এ বলা আছে, আমি যদি ভুল না করে থাকি, অনেকদিন এসে পড়ি নাই, তারপরে একটু মাথায় তাই চলে যেতে পারে, আমি তার প্র্যাকটিস করি নাই। 40-এ বলা আছে আমার ভুল না হয়ে থাকলে যে গাড়ি যে মডিফাই করা হয়, গাড়ি যে পরিবর্তন করা হয়, গাড়ির যে সিস্টেমেটিক করা হয়, সিলো লেগুনা পরিবারের সাপ হয়ে গেছে হাইস, এই যে কাজগুলো করে। আরো সহজ করে বলি, বাংলাদেশে স্লিপার কোচ বাস আছে হইলো একমাত্র সোহাগ পরিবহনের 2টা, গ্রিন লাইন পরিবহনের 2টা, এই 4টা গাড়ি আছে স্লিপার কোচ, মানে উপরে নিচে 2 জায়গায় শুয়ে ঘুমায় যাওয়া যায়। এছাড়া আপনি বাংলাদেশে যত ধরনের স্লিপার কোচ দেখবেন সকল স্লিপার কোচগুলো একবারে সকল গাড়িগুলো, মানে সকল স্লিপার কোচ বা সকল গাড়িগুলো সবগুলো হলো ফাত্রা, সবগুলো বিআরটিকে ম্যানেজ করে বা অন্য কোনোভাবে তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে তারা নিজেরাই গাবতলিতে এগুলা তৈরি করে স্লিপার কোচ করেছে। এটা বুঝছেন কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এই গেল হইলো আমাদের ঠিক আছে 40। এই 40 পর্যন্ত সেট আপটা কি সবাই পারি? আচ্ছা, এবার নোয়া থেকে অ্যাম্বুলেন্স তৈরি করে মডিফাই করা, ভেরি গুড, এটা হলো 40। এবার আমরা যদি 41-এ যাই, 41-এর বিষয়ে বলা আছে যে সরকার আমাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে যে সংস্থা থাকবে তারা ট্রাফিক বিভাগটারে নিয়ন্ত্রণ করবে, এটা বলা আছে 41। 41 অত দরকার নাই, আমরা 42 থেকে যাব। 42-এ বলা আছে ট্রাফিক সাইন সংকেত যেগুলো আছে এগুলো আমাদের মেনে চলতে হবে। 43 হলো ওজন। 44-এ বলা আছে গতি। ষোড়শরে রস্বই দীর্ঘ যদি আমরা পড়ি তাহলে ও হইলো আগে আর গতির গরুর গ হইলো পরে, কারণ ক খ গ। ষোড়শরে রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ রি এ ওই উ ও, তারপরে ক খ গ, তার মানে আগে হইলো ও, তারপরে হইলো ক খ গ অক্ষরের দিক থেকে। তাহলে 43 যেহেতু আগে,
ওজন লিখতে যেহেতু ও আগে, তার মানে 43 হইলো ওজন, 44 লিখতে হইলো পরে, গতি লিখতে গ হইলো পরে, এই জন্য 44 হইলো গতি। তাহলে 43 বলা আছে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত ওজন বহন করা যাবে না। 44 বলা আছে নির্ধারিত গতির চেয়ে অতিরিক্ত গতিতে কোনো গাড়ি চালাইতে পারবে না। ভালো কথা। এবার আপনারা বলছেন যে নিষিদ্ধ যে হর্ন আছে, নির্ধারিত যে হর্ন, নিষিদ্ধ হর্ন, হাইড্রোলিক হর্ন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, হর্ন দিতে পারবেন না। 46 বলা আছে আপনার যে ধোঁয়া আছে, কালো ধোঁয়া, সেগুলো করতে পারবেন না। 47 বলা আছে নির্ধারিত পার্কিং ছাড়া অন্য কোথাও পার্কিং করতে পারবেন না। ওরে বাপরে, স্যার তো অনেক দূর ফড়ে ফেলাইছে, আল্লাহ জানে আছে কিনা। আবার একটু আসি, সবাই কি অপ্রস্তুত নাকি? আবার একটু আসি। 32 বলা আছে সড়কে যে নির্ধারিত গাড়ির সংখ্যা, মানে সড়ক ব্যবহার নিয়ে। 33 গাড়ির সংখ্যা নির্ধারণ নিয়ে। 34 বলা আছে যে একটা গাড়ির গণপরিবহনের ভাড়া নিয়ে। 35 বলা আছে কন্ট্রাক্ট ক্যারিজ। 36 বলা আছে গাড়ির ইকোনমিক লাইফ। 37 বলা আছে রাস্তার দুই পাশ নিয়ে। 38 সাদাবাজি নিয়ে। 39 বলা আছে কর্মঘণ্টা নিয়ে। 40 বলা আছে গাড়ি মডিফাই নিয়ে। 42 ট্রাফিক সাইন সংকেত নিয়ে। 43 ওজন নিয়ে। 44 গতি নিয়ে। 45 হরন নিয়ে। 47 46 কালো ধোঁয়া নিয়ে। 47 পার্কিং নিয়ে। 48 মহাসড়কে ব্যবহার দরকার নাই। 39 বলা আছে ড্রাইভারের সাধারণ দায়িত্ব ও কর্তব্য। 49 একটা ড্রাইভারের সাধারণ দায়িত্ব কর্তব্য বলা আছে 49। এরপর চলে যাই আমরা 50। 50 কয়খান ক্লোজ কে বলতে পারবেন? ওই সারারা 50 কয়খান ক্লোজ? 50 2 কান ক্লোজ। 1 নম্বর ক্লোজ হলো আপনার কোন দায়িত্ব কর্তব্য পালনের গাফলতির কারণে কোন দুর্ঘটনা ঘটলে এটা যেন আপনার দায়ী, আপনার শাস্তি হবে 50 1-এ, মানে আপনার শাস্তি 50 1-এ শাস্তি দিয়ে দিছে। আর 2-এ বলা আছে যারা নকশা তৈরি করবেন, নির্মাণ করবে, তাদের গাফলতির কারণে, ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলে তাদের শাস্তি হবে 50 2-এ। এই 60 থেকে 62 পর্যন্ত যে ধারাগুলো আমরা পড়বো বা 66 পর্যন্ত যায় পড়বো, এর ভিতরে নগদ নারায়ণ মানে শাস্তির ব্যবস্থা এই একমাত্র 50 1-2-তে বলা আছে। আর কোথাও শাস্তির কথা নাই, সকল শাস্তি 66 পরে শুরু হয়েছে। এই 50 1-2 নগদ নারায়ণ মানে নগদ শাস্তি। আর 51-তে বলা আছে দাহ পদার্থ যেগুলো আছে এগুলো বহন করা যাবে না। এটা মনে হয় 51 ধারা যদি আমার ভুল না হয়ে থাকে। 52 ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিগ্রস্ত দ্বারা তাদেরকে অনুদান দিবে লাগবে না। আমরা চলে যাবো 60 ধারা। 60 ধারা কি বলা আছে বলেন? বিমা বলা আছে 60 ধারায়। আর 62-তে বলা আছে দুর্ঘটনা ঘটলে চালকের দায়িত্ব কর্তব্য। 1 নম্বর আলাপ হলো থানায় খবর দিবে, ফায়ার সার্ভিসের সংবাদ দেবে, রাস্তাঘাটে যেখানে দুর্ঘটনা ঘটুক আহত ব্যক্তিদেরকে আগে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবে, যারা মারা গেছে তারা থাকুক। আর 2 নম্বর আলাপ হলো আমাদের পুলিশের যে ফ্রি সার্ভিস বিমা আছে, টোল ফ্রি যে নাম্বার আছে 349, এই নাম্বারে ফোন করে সে সহযোগিতা চাইতে পারবে। 62 ধারা। এই হলো মূলত আমাদের সড়ক পরিবহন আইনের বেচা বিক্রি। এই এতটুকু পর্যন্ত যদি কেউ পারে তাইলে মনে করেন সে সড়ক পরিবহন আইনের এটিএসআই হওয়া 100% কনফার্ম, টিএসআই ও 100% কনফার্ম। আর আমাদের যারা আলফা সেরিয়া ইন্ডিয়া হবেন, যারা নিরস্ত্র হবেন, তাদের এখান থেকে 2-3টা এমসিকিউ পাওয়া কনফার্ম, একটা লিখিত পরীক্ষায় প্রশ্ন পাওয়া কনফার্ম। আচ্ছা, এই গেল হইলো এখন আমার কি গেল সড়ক পরিবহন আইনের 62 পর্যন্ত। তাহলে 62 পর্যন্ত কি আজ যাওয়া দরকার আছে? পারি আমরা। এখন আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ করে আমরা ঢুকে যাব 66 ধারায়। তাহলে সবাই কি রেডি? আমরা কি 66-তে যাব? আমরা বুঝে বুঝে যাব। আমরা বুঝে বুঝে পড়বো, হুতাশে পড়বো না। আমরা একবারে সাইড থেকে শুরু করি। সাইডের 1-এ বলা আছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবেন না। 2-এ বলা আছে যে শ্রেণীর লাইসেন্স সেই শ্রেণীর। 5-এ বলা আছে অনুমতিপত্র ব্যতীত গাড়ি চালাতে পারবে না। তাহলে এই যে 4 আর 5, এই 2টা শর্ত যদি কেউ লঙ্ঘন করে, মানে লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, আছে হলো মোটরসাইকেল লাইসেন্স যদি সে চালায়, ভারী গাড়ি চালায়, আছে হলো মিডিয়াম লাইসেন্স সে যদি হেভি গাড়ি চালায়, অথবা তার যদি গাড়ি চালানোর জন্য নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতিপত্র না থাকে,
এই যে 4 আর 5 এই দুইটা বিষয়ের শাস্তি হইলো আমাদের 66 ধারায়। এটা কি পারি? আচ্ছা, 6 বলা আছে আপনি নির্ধারিত টাইমে আবেদন করবেন, এখানে শাস্তির কিছু নাই। 2 বলা আছে আপনার এই যোগ্যতা লাগবে লাইসেন্স পাইতে, এখানেও শাস্তির কিছু নাই। 3 বলা আছে নির্ধারিত ভাবে যদি আপনি এগুলো পূরণ করতে না পারেন আপনার আবেদনটা বাতিল হবে, এখানেও শাস্তির কিছু নাই। 4 বলা আছে যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে লাইসেন্স পাবেন, এখানেও শাস্তির কিছু নাই। 5 বলা আছে 6 যে একজনের লাইসেন্স যদি কেউ আরেকজনের গাড়ি চালাইতে পারবে না, তার মানে এই কাজটা অনেকে করে, বইয়ের লাইসেন্স যদি জামাই গাড়ি চালায়, তার মানে 6-5 দ্বারা যে কাজটা এটা যদি কেউ করে থাকে তার শাস্তি হবে 67 ধারায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে 67তে পাইলাম 6-5 ধারায় যে অপরাধটা যে ব্যক্তি করবে, মানে একজনের লাইসেন্স যদি আরেকজন গাড়ি চালায় তাহলে তাদের শাস্তি হবে 6-5 ধারায়, 67 ধারায় 6-5 শর্ত লঙ্ঘন করলে। আচ্ছা, এইবার চলে যায় আমরা 7 ধারায়, শারীরিক প্রতিবন্ধীদেরকে লাইসেন্স দিবে, এখানে আমাদের কিছু করার নাই, এখানে অপরাধের কিছু নাই। 8 সামরিক বাহিনী যারা আছে তাদেরকে লাইসেন্স দিবে বিআরটি, এখানেও অপরাধের কিছু নাই। 9-3 একখান কথা আছে যে বিদেশি নাগরিকরা যদি তাদের শর্ত লঙ্ঘন করে তাহলে তাদের শাস্তি হবে 68 ধারায়। পারবেন? কারণ 9-3 একটা শাস্তির ব্যবস্থা আছে, বিদেশিরা যদি তাদের লাইসেন্সের শর্ত অমান্য করে বা বিদেশিরা যদি কোনো লাইসেন্সের শর্ত অমান্য করে রাস্তাঘাটে উল্টাপাল্টা গাড়ি চালায় তাদের জন্য শাস্তি হলো 68 ধারায়। এটা কি পারি? তাহলে আমরা কিন্তু একটা একটা করে খুঁজবো কোন কোন ধারায় শাস্তি থাকতে পারে। তাহলে 4-এর 1, 2 আর হলো 5 মিলে একটা শাস্তি আছে 66 ধারায়। 6-এর 1, 2, 3, 4 পর্যন্ত শাস্তি নেই, 6-এর 5 একটা শাস্তি আছে, এটা 67 ধারায়। 7-8 এগুলোতে শাস্তির কিছু না, এগুলো বিআরটি এর কাজ, এখানে কোনো অপরাধের কিছু না। 9-3 একটা বিদেশি নাগরিক আছে, তার জন্য বরাদ্দ হলো 68। হ্যাঁ, 10-এ কিছু শাস্তি আছে, কিরকম? 10-এর আগে কিন্তু ভুয়া জায়গা থেকে অনেকে লাইসেন্স প্রিন্ট করে, আবার অনেকে লাইসেন্স টেম্পারিং করে, আবার অনেকে জাল লাইসেন্স তৈরি করে। এই কাজগুলো যারা করে বা আশেপাশের দোকান থেকে বিআরটির আশেপাশে যারা মেশিনে কাজগুলো করে, বিভিন্ন স্টুডিওতে যে এই নকল লাইসেন্স ভুয়া লাইসেন্স যারা তৈরি করে নবায়ন করে প্রদান করে, তাদের জন্য এটা 10 ধারা একটা অপরাধ। এই ক্ষেত্রে শাস্তি হইল 69 ধারায়, 68 পর হলো 69। তাহলে 10 কি 69 পারবেন? এই আমি আপনাদেরকে বলি, আপনারা কি বুঝতেছেন নাকি হুতাশে পড়তেছেন? আমি যে সাইড থেকে আস্তে আস্তে বিশ্লেষণ করে 10 পর্যন্ত গেলাম, এটা কি আপনারা বুঝছেন নাকি আমি আরো ভালোভাবে বুঝাবো? আমি তো জানতেছি না। আমি যে সাইড থেকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে 69 পর্যন্ত গেলাম বা 10 পর্যন্ত গেলাম, এটা কি আপনারা বুঝছেন? ওরে মৃত্যু রে, তোর কপালে মায়ের আছে মৃত্যু, আমি তোরে খুঁজে পাইতেছি না, রাখ, আমি 2-1-এর মধ্যে যাবো। আমি যদি উত্তরখানে যাই, তুমি তো বেকায়দা জায়গা ফুস্টিং নিছো, তাহলে তোমার কপালে মায়ের আছে। তুমি আমারে ফাঁকি দিছিলা, তোমরা দিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম যে তুমি একটু ভালো করবা, কিন্তু তুমি ফিসলে গেছো। তোমার আমি বাটে ভাই নাই, তোমার গ্রিফে ধরতে পারি নাই। না না না, অন্য উপধারা লাগবে না। আচ্ছা, এবার চলে যায় আমরা 11 ধারা বলা আছে পয়েন্ট বরাদ্দ এবং কর্তন, এখানে কোনো অপরাধের কিছু নাই, এই জন্য এখানে শাস্তিরও কিছু নাই। হ্যাঁ, 12-তে বলা আছে লাইসেন্স বাতিল করে, লাইসেন্স বাতিল করে এই কাজগুলা করলে, এই কাজটা করলে যদি লাইসেন্স বাতিল হয় এই ব্যক্তির শাস্তি হবে 69 গেছে, এখন হলো 70। তাহলে 12-তে 70, এটা কি মিলছে? ওই সারারা 12 ধারাতে অপরাধ করলে 70 ধারায় শাস্তি, এটা কি মিলছে? 12-তে 70, 12 ধারায় অপরাধ করলে 70 ধারায় শাস্তি, এটা কি সবার মিলছে? ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি ভেরি গুড। আচ্ছা, তাহলে তো বলা আছে ড্রাইভারের নিয়োগ প্রক্রিয়া, এখানে শাস্তির কিছু নাই।
13তে বলা আছে একটা ড্রাইভারকে আপনি কি প্রক্রিয়ায় নিয়োগ দিবেন। 14-15 বলা আছে একটা কন্ট্রাক্টরকে কিভাবে প্রক্রিয়ায় নিয়োগ দিবেন। এখানে শাস্তির কিচ্ছু নাই, কারণ তারা এখনো কোনো অপরাধ করে নাই। 1 মিনিট, আমার একটা ফোন আসছে। দাদা আসসালামু আলাইকুম। দাদা, হ্যাঁ হ্যাঁ ফ্রি আছি দাদা, বলেন। আমি ক্লাসে তারপরে ফ্রি আছি, বলেন। আচ্ছা, তাহলে আমরা কতটুকু পর্যন্ত গেলাম? 13-14 এখানে শাস্তির কিছু নাই। 15 শাস্তির কিছু নাই। 16 রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। যদি কারো রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে, ও 14 আছে, কন্ট্রাক্টরকে নিয়ে আছে, সরি দুঃখিত। কন্ট্রাক্টরকে, তার যদি কন্ট্রাক্টর লাইসেন্সটা না থাকে তার শাস্তি হবে 71। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, কারণ কন্ট্রাক্টরটা লাইসেন্সের বিষয় আছে। যেহেতু 60 ধারা মোতাবেক ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে শাস্তি যদি আপনার 66 ধারা হয়, তাহলে কন্ট্রাক্টরের তো একটা লাইসেন্স আছে। কথার আগে যুক্তিটা বুঝেন। না না, আমার কথার আগে বুঝেন। সাইরে কি বলা ছিল? ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাইতে পারবে না, আর যে শ্রেণীর লাইসেন্স সে শ্রেণীর লাইসেন্সে গাড়ি চালাইতে হবে। যেহেতু 60 ধারায় লাইসেন্স না থাকলে 66 ধারা শাস্তি, এই জন্য 14 ধারায় কন্ট্রাক্টর লাইসেন্স লাগবে। এ যদি লাইসেন্সটা না থাকে তার হবে 71 ধারা শাস্তি। কথাটা কি বুঝতে পারছেন? এই কথার আগে বুঝছেন কিনা বলেন। যেহেতু 4 আর 5 মিলে 4 যেহেতু ড্রাইভিং লাইসেন্সের বিষয় আছে, যেহেতু ড্রাইভিং লাইসেন্সের বিষয় আসার কারণে এখানে না থাকলে শাস্তি আছে, তার মানে 14তে যে কন্ট্রাক্টরের লাইসেন্স তারও না থাকলে শাস্তির ব্যবস্থা আছে। আচ্ছা, তার মানে 14তে বলা আছে কন্ট্রাক্টর লাইসেন্স না থাকলে 71 ধারায় অপরাধ। 15তে বলা আছে এটা নিয়োগ প্রক্রিয়া, এটাতে শাস্তি কিছু নাই। 16তে বলা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অবশ্যই এটা লাগবে। এটা না থাকলে শাস্তি হবে 72-এ। আবার যদি কারো কাছে ভুয়া রেজিস্ট্রেশন থাকে, ভুয়া নেম প্লেট ব্যবহার করে, জাল নেম প্লেট ব্যবহার করে, তাহলে তার শাস্তি হবে 73 ধারায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে ভুয়া রেজিস্ট্রেশন বা জাল রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে তার শাস্তি হবে কত ধারায়? 73 ধারায়। এটা কি পারবেন? আচ্ছা, 18তে অস্থায়ী রেজিস্ট্রেশন, এখানে কিছু নাই। 19-এ বলা আছে যেই ঠিকানা সেই ঠিকানা, এখানে শাস্তির কিছু নাই। 20-এ গাড়ি নিয়ে আসতে হবে, এখানে শাস্তির কিছু নাই। 21-এ মালিকানা পরিবর্তনে যদি কোনো ঝামেলা করে, এটা শাস্তি আছে 74 ধারায়। 21-এ মালিকানা পরিবর্তন করলে এখানে শাস্তি আছে 74 ধারা। যদি নির্ধারিত টাইমে সে তাল বাহানা করে, সে যদি নির্ধারিত টাইমের মধ্যে ওই লোকটার রেজিস্ট্রেশনটা না দেয়, তাহলে আবার একটু আসি। 4-5 মিলে হইল 66, 6-5-এ হইল 67, 9-3-এ হইল 68, 10-এ হইল 69, 12-তে হইল 70, 14-তে হইল 71, 16-তে 72, 17-তে 73, 21-এ 74, 22, 23, 24 কিচ্ছু নাই, 25-এ 75। মিলছে? কথা বলেন না কেন? 25-এ 75 মিলছে? তাহলে 70-এর পরে 75 ধারা মিলছে? আচ্ছা,
এখন দেখি আমরা 85 মিলে কত জায়গায় গিয়ে, যেহেতু 75 পর্যন্ত গেছে, এখন 80 দেখবো কত ধারা গিয়ে 80 মিলে। এবার আসি 26, ট্যাক্স টোকেন লাগবে। তাহলে ট্যাক্স টোকেন না থাকলে হইলো 76 ধারা, রোড পারমিট না থাকলে হইলো 77 ধারা। এটা কি বুঝতে পারছেন? ট্যাক্স টোকেন না থাকলে 76, রোড পারমিট না থাকলে 77। আচ্ছা, এবার বিদেশি গাড়ি যারা আছে তারা যদি ট্যাক্স না দেয় তাদের জন্য 78। আর যে সকল গাড়িগুলা বাণিজ্যিক কাজে ব্যবহার করার কথা ছিল তারা যদি এগুলা যেগুলা রোড পারমিট না এগুলা বাণিজ্যিক কাজে ব্যবহার করলে হইলো 79। তাহলে আবার একটু আসি, ট্যাক্স টোকেন নিয়ে হইলো 76, রোড পারমিট নিয়ে 77, বিদেশি গাড়ি ট্যাক্স না দিয়ে গাড়ি চালাইলে হবে 78। আর যেগুলো বাণিজ্য 30 তো দরকার নাই, 30 বলা আছে যেগুলো সরকারি গাড়ি সেগুলো রোড পারমিট লাগবে না, এখানে শাস্তির কিছু নাই। 31 বলছে বাণিজ্যিক কাজে ব্যবহার করলে হবে 79। 32 সরকার নিয়ন্ত্রণ করবে কিছু নাই। 33 সংখ্যা নির্ধারণ করবে কিছু নাই। 34টা আছে গণপরিবহনে আসন সংখ্যা নির্ধারণ। এই 34 যদি কেউ ভায়োলেশন করে তার শাস্তি হবে 80। ওই 34-এ 80 মিলছে? চৌত্রিশে 80 এতটুকু কি মিলছে? আচ্ছা, তাহলে আবার একটু আসি, আমরা আবার আসি। ক্লাস কি ছেড়ে দিব? বিরক্ত লাগতেছে নাকি? আবার একটু আসি। তাহলে 26-এর ক্ষেত্রে হইলো 26-এ যেটা আছে ট্যাক্স টোকেন সেটা নিয়ে পাইলাম 76, 27 তো নাই, রোড পারমিট নিয়ে পাইলাম 78, বিদেশি গাড়ি রোড পারমিট নিয়ে পাইলাম 79, 78 পাইলাম বিদেশি গাড়ি নিয়ে। আর 31 ধারা যেটা পাইলাম সেটা হলাম 79, 34 ধারার যে অপরাধটা সেটা পাইলাম 80। এতটুকু ক্লিয়ার? এতটুকু তো সবাই আমরা পারি নাকি? এই 34 ধারা পর্যন্ত তো সবাই পারি নাকি? গুড। আচ্ছা, এখন আমরা আসি কন্ট্রাক্ট ক্যারিজ। কন্ট্রাক্ট ক্যারিজ ওই যে কাজটা যারা করবে 35 ধারায় অপরাধ, এরা করলে হবে 80-র পরে 81। 36 দ্বারা ইকোনমিক লাইফ, এটা ভায়োলেশন করলে হবে 82। 37 দ্বারা অপরাধ করলে 83। 38 দ্বারা অপরাধ করলে 84। 39-এ কর্মঘণ্টা এখানে কিছু নাই। 40-ও কিছু নাই। 41-ও কিছু নাই। 42 দ্বারা আছে যে ট্রাফিক সাইন সংকেত মানতে হবে। এইটা যদি কেউ আছে 40 তো আছে, তাহলে ফেস লাগলো কোন জায়গায়? 40 যেটা আছে সেটা কত দ্বারা হবে বলেন? ও ইকোনমিক লাইফটা বাদ গেছে। ইকোনমিক লাইফ হলো বিআরটি এর কাজ, এই জন্য ইকোনমিক লাইফে শাস্তি আসবে না, কারণ ইকোনমিক লাইফটা বিআরটি নির্ধারণ করবে, এই জন্য এটা আসবে না। তাহলে আবার একটু আসি। 35-এ বলা আছে কন্ট্রাক্ট ক্যারিজ, এটা হইলো 81 ধারা, কথাকে বুঝেন। 36-এ ইকোনমিক লাইফ, এটা বিআরটি দেখবে, এখানে শাস্তির কিছু নাই, 36 বাদ। 37-এ বলা আছে 10 মিটার নিয়ে, এটা হবে 82। তাহলে 35 হইলো 81, 37-এ হইলো 82, আর 38-এর 3-এ হইলো 83, 39 নাই, 40-এ হবে 84, আর 42-এ হবে 85। কারণ 43 দ্বিগুণে 86 আমি পড়াইছিলাম। 36-এ ইকোনমিক লাইফ, গাড়ির ইকোনমিক লাইফ, এখানে আপনার শাস্তির কিছু নাই। তাহলে এতটুকু কি পারি আমরা? তাহলে ইকোনমিক লাইফ নিয়ে শাস্তির কিছু না, কেন বিআরটি কাজ করবে। তাহলে আবার একটু আসি, আমরা যদি 80 পর্যন্ত গিয়েছিলাম 34-এ, তাহলে 35-এ বলা আছে 81,
36 নাই, 37-এ 82 10 মিটার নিয়ে, 38-এ হবে 83, 39-এ কোনো কিছু নাই, 40 দ্বারা যেটা মডিফাই করে এটা হবে 84, 42 দ্বারা যে অপরাধটা আছে ট্রাফিকের সাইন সংকেত এটা হবে কত 85, 43 দ্বিগুণে হবে 86। আচ্ছা, 43 দ্বিগুণে যদি 86 হয়, 44 দ্বিগুণে 87, 45 দ্বিগুণে 88, 46 দ্বিগুণে 89, 47 দ্বিগুণে 90, এতটুকু হয় কিনা? 47-এ 90 হয় কিনা? তাহলে আপনি যদি 85 পর্যন্ত পারেন, আপনি যদি 42-এ 85 মিলাইতে পারেন, তারপরে বাকিগুলো অটো দৌড়াবে। কিরকম দেখেন, 42-এ 85, 43-এ 86, 44-এ 87, 45-এ 88, আবার বলি 42-এ 85, 43-এ 86, 44-এ 87, 45-এ 88, 46-এ 89, 47-এ 90, 48-এ 91, 49-এ 92। 49 পর্যন্ত 92, এতটুকু কি সবাই পারবো? মানে 42 পর্যন্ত মিলাইতে পারলে অটো বাকিটা মিলে গেছে। দেখেন 42-এ যদি আপনি 85 মিলাইতে পারেন, বাকিটা অটো একটা করে একটা যোগ করে দিবেন। আচ্ছা, এই গেল হইল 92 পর্যন্ত। এরপরে চলে যায় আমরা 50-এর শাস্তি। 50-এ যেহেতু আছে, 51-তে বলা আছে যে ওই দাহ পদার্থ বহন করলে এটা হবে 93, এটাতে 93, আর 62 দ্বারা যে শর্ত আছে ওটা অমান্য করলে ওটা হবে 95। এ হলো আমাদের শাস্তি নিয়ে শেষ, আর নাই। এই 62 ধারা থেকে 95, এতটুকু কি পারবেন? আচ্ছা, এইবার চলে আসি আমরা 98 ধারা। 98 ধারা বলা আছে কেউ যদি ওভারলোডিং করে, ওভারটেকিং করে, বেপরোয়া গতিতে গাড়ি চালায় তাইলে হবে 98। আর এই আইনের কোনো অপরাধে যদি কেউ সহায়তা করে তাইলে তার হবে 99। আর বর্ধিত দণ্ড হবে 100। বর্ধিত দণ্ড কত? 100। 101, 2, 3 লাগবে না, 4 লাগবে না, 5-এ আসি। এই আইনে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, তাহলে এই দুর্ঘটনার কারণে যে অপরাধগুলো হবে, যেমন কেউ যদি মারা যায় তাহলে পেনাল করে 304-এর খ দ্বারায় অপরাধ, কেউ যদি গুরুতর আহত হয় পেনাল করে 338-এর ক দ্বারায় অপরাধ, কেউ যদি বেপরোয়া গতিতে গাড়ি চালায় তাহলে 279 দ্বারায় অপরাধ। তার মানে সড়ক পরিবহনের 105 দ্বারায় বলা আছে কেউ যদি দুর্ঘটনা সংক্রান্ত কোনো অপরাধ সংঘটিত করে তাহলে তার বিরুদ্ধে পেনাল কোড আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এটা হলো 105 দ্বারায়। 106 দ্বারা বলা আছে এই আইনের অপরাধ যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান করে থাকে তাহলে এখানে কোম্পানির প্রতিষ্ঠান বা মালিক যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে 106 দ্বারায়। আর 108 ধারাতে বলা আছে যে এই দ্বারা অপরাধ করে থাকলে সরকারের নিকট এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। কি কি দ্বারা অপরাধ করলে বলেন? এই যে 43 থেকে শুরু করে যে এগুলো আছে 108 ধারায়, ফৌজদারি কার্যবিধি আইনে যাই থাকুক না থাকুক, সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট এর উপরে যারা আছে তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। মানে যে অপরাধগুলো বলেছি এগুলো আমাদের মানে অফিসার যারা আছে পুলিশের তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে 108-এ। 109 দ্বারা বলা আছে মোটরযান থামানো এবং কাগজপত্র পরীক্ষা করতে পারবে হলো 109। বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে 110। এটা আমরা পারি 72, 73, 75, 77, 79, 84, 86, 89, 92, 98, 105। বিনা পরোয়ানায় গ্রেপ্তার 110 দ্বারা, এটা আমরা সবাই পারি। 111 ধারায় বলা আছে এই যে মোটরযান যেগুলো আছে এগুলো আটক করার ক্ষমতা হলো 111। মোটরযানে যদি রেজিস্ট্রেশন ফিটনেস না থাকে তাহলে মোটরযান হেফাজতে নিবে 112। ঘটনাস্থলে জরিমানা আরোপ করতে পারবে 113। গাড়ি আটক করা বিলিবন্দের ব্যবস্থা হইল 115।
বাকিগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন। এই হলো আমাদের সড়ক পরিবহন আইন। তাহলে সড়ক পরিবহন আইনকে এতটুকু আমরা সবাই পারি? সড়ক পরিবহন আইনটাকে এখন আপনাদের মনে পড়ছে? বলেন, সড়ক পরিবহন আইনটাকে এখন পারেন? আচ্ছা, এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন হইল, আপনাদের মাথায় কিন্তু এতদিন খেয়াল ছিল যে সড়ক পরিবহন আইন কিন্তু আপনারা ভুলে গেছেন। এখন যা বলি হানা উত্তর দিবেন। এতদিন আপনারা মাথায় নিয়েছেন বা চিন্তা করেছেন যে আমরা সড়ক পরিবহন আইনটা খেয়ে ফেলেছি, কিচ্ছু মনে নাই। এখন আমার প্রশ্ন হইল, এই যে আমি আজকে পড়াইলাম, এতে আবার কি মনে হয়েছে? সবকিছু আবার মনে পড়ছে কিনা বলেন? সবকিছু মনে পড়ছে? কথা হয় না। আচ্ছা, তাহলে যেটা করতে হবে, মাইনর অ্যাক্ট নিয়ে আপনাদের বিন্দু পরিমাণ কোনো চিন্তা করা লাগবে না। মাইনর অ্যাক্ট আমি পরীক্ষার আগে 20 দিন আগে থেকে, যেদিনকার পরীক্ষা 20 দিন বা 15 দিন আগ থেকে, আমি যদি ডিউটি এয়ারপোর্টে রাত্রে থাকে, আমি যদি বিকালে ডিউটি করে যদি রাত্রে 10টায় আসি, আস্তে আস্তে যদি 10:30 বাজে, আমি 10:30টার পর থেকে পড়ানো শুরু করব। আপনার রাত্রে 10:30টার পর থেকেও পড়তে ইচ্ছুক আছেন কিনা বলেন, বা 10:40 থেকে পড়তে পারবেন কিনা, তাহলে আমি আপনাদেরকে রিভিশন পড়াইতে পারবো। মানে আমি যদি পরীক্ষার 15 দিন আগে রাত্রে 10:40 থেকেও যদি পড়াই, আপনারা পড়তে ইচ্ছুক কিনা, পারবেন কিনা, পড়বেন কিনা বলেন? 10:40 মানে 11:15 কিন্তু। তাহলে কিন্তু আমি 10:40 থেকে শুরু করবো, একবারে রাত্রে 11:30, 12টা, 12:30 পর্যন্ত পড়াবো। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, স্যার তাহলে আমরা এখন কি করব? এই যে পরীক্ষার 2 মাসে যে রুটিনটা দিল, এই রুটিন দেওয়াতে এখন আমাদের প্রধান নির্দেশনা কি? আমরা এখন মূলত কি পড়ব? আপনাদের প্রতি প্রধান নির্দেশনা হইল, আমি এই পর্যন্ত যতগুলো আইন পড়াইছি, প্রত্যেকটা আইন একবারে ভালোভাবে, সর্বোচ্চভাবে এবং 100% ভালোভাবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে সবগুলা ধারা মাথায় নেবেন। এটা হলো 1 নাম্বার কাজ। মানে সাক্ষ্য আইন পুরা টোটস্থ থাকবে, ফৌজদারি কার্যবিধি আইন পুরা মুখস্থ থাকবে, পেনাল কোড পুরো মুখস্থ থাকবে, তারপরে পিআরবি পুরো মুখস্থ থাকবে, পুলিশ আইন পুরো মুখস্থ থাকবে। যতগুলো মাইনর অ্যাক্ট পড়াইছি সবগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে মুখস্থ করবেন। আইনগুলো প্রচুর পরিমাণে পড়ে মনে রাখবেন। এখন প্রশ্ন হলো, স্যার তাহলে এমসিকিউ পরীক্ষার জন্য কি পড়বো? এমসিকিউ আপনাদের কিছু পড়া লাগবে না, আপনি এমসিকিউ পাস করবেন। তাহলে স্যার লিখিত পরীক্ষার জন্য কি করব? লিখিত পরীক্ষায় পুরো 2 পরীক্ষায় প্রশ্ন আসবে 10টা বা 12টা। 6টা করে যদি প্রশ্ন আসে তাহলে 12টা। এখন আর অপশন দেয় না, ওই 5 প্রশ্ন করে 5টা প্রশ্নের ভিতরে ক খ দেয়। তার মানে প্রতি প্রশ্নে 10টা, 2 পরীক্ষায় 20টা প্রশ্ন। এই 2 পরীক্ষায় 20টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন থাকবে সিঙ্গেল ধারা নিয়ে। কিরকম? এই আইনের একটা সিঙ্গেল ধারা, ওই আইনের একটা সিঙ্গেল ধারা, ওই আইনের একটা সিঙ্গেল ধারা, 3 অপরাধ একসাথে করে তারা প্রশ্ন করবে। যে প্রশ্ন করলে 3 ধরনের আইন থেকে 3টা ধারা আসবে। বাট এখন আর ওই দিন নাই যে সমন কাকে বলে সমনজারি পদ্ধতি লেখেন, গ্রেপ্তার কাকে বলে গ্রেপ্তার পদ্ধতি লেখেন, তারপরে তল্লাশি কাকে বলে তল্লাশি পদ্ধতি লেখেন। এই সিস্টেমটা এখন আর নাই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, সাক্ষ্য আইনের বাকি ধারাগুলো পড়ালে ভালো হয়। সাক্ষ্য আইনের আমি এখন যে প্র্যাকটিসটা করব, একবারে আপডেট সহ আমি একবারে পড়াটা নিয়ে যাব। এখন কার কি প্রশ্ন আছে বলেন? আমার নির্দেশনাটাকে আপনারা বুঝতে পারছেন? আমি যখন পদোন্নতি পাইছি, আমার যে ওস্তাদ ছিল বা আমি যা বিশ্লেষণ করেছি, যারা প্রত্যেকটা ধারা ভালোভাবে পারবে, যারা প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ধারা 100% মাথায় কনফিডেন্টলি নিতে পারবে,
তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরীক্ষা হলে দিয়ে আসতে পারবে। ফৌজদারি কার্যবিধান না, ওগুলো পড়া লাগবে না, কিছু ধারা বাদ দিয়ে আমি পড়াইছি, আমি জানি, কারণ গত বছর ওইগুলো পড়াইছিলাম, তেমন একটা ফলাফল আসে নাই, এই জন্য ওইগুলো বাদ। যে কটা ফৌজদারি কার্যবিধি আইন পড়াইছি ওইগুলো পড়লেই হবে। একজন বলছে স্যার একটা প্রশ্ন ছিল কয়টা আইন পড়তে হয় সবকিছু মিলিয়ে। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো আমি যে কয়টা আইন পড়ে আপনি ওই কয়টা আইনে পড়বেন, এর বেশি আর পড়া লাগবে না। বলছে স্যার যে সময় আছে তাতে আমার যাতে সেরাটা দিতে পারি চেষ্টা করবে। ইনশাল্লাহ 2 মাস এজ এ হিউজ টাইম। এখন প্রশ্ন হলো ধরেন আমি আপনাদেরকে বললাম আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আপনি কি করলেন, আপনি বললেন যে ঠিক আছে তাহলে আমরা ঘুমিয়ে পড়ি, স্যার ঘুমিয়ে গেছে আমরা ঘুমিয়ে পড়ি, হবে না, আপনার পড়তে হবে রাত্রে 3টা পর্যন্ত। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমার হলো 20 মিনিট বা 30 মিনিটের ব্রেক। ঠিক রাত্র 10 ঘটিকা আমি পড়া শুরু করব। ঠিক রাত্র 10 ঘটিকায় আমরা প্রশ্ন পড়ব। প্রশ্ন পড়ার জন্য সবাই কাগজ কলম নিয়ে প্রস্তুত থাকি। এর ভিতরে সবাই যারা যারা আছে একটু খাওয়া দাওয়া করে, আমি একটু মোবাইলটা চার্জে লাগাই, খাওয়া দাওয়া করে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন। ঠিক রাত্রে 10টায় কাগজ কলম নিয়ে বসবেন, আমরা প্রশ্ন পড়ানো শুরু করব। ঠিক আছে? চাইছিলাম 3টা আইন রিভিশন দিত, এক সড়ক পরিবহনে আমাদেরকে নিয়ে গেছে। এখন সাক্ষ্য আইন আর মাদকটা আমরা একটানা পড়লে মোটামুটি শেষ হবে। তাহলে রাত্রে ঠিক 10 ঘটিকায় আমরা ক্লাসে প্রশ্ন পড়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমরা তখন পর্যন্ত দ্রুত রেস্ট নেই, 40 মিনিট সময় আছে। হ্যাঁ মাইনুল ইসলাম তোমার কমেন্ট দেখেছি, মিজান খান মিজান আপনার কমেন্টও দেখেছি। আর যারা সম্মানী পরিশোধ করার চিন্তা ভাবনা আছে, আমি জানি অনেকের এখনো স্যালারি হয় নাই, তারা সম্মানী যদি মনে হয় দেওয়া উচিত সম্মানী দিয়ে দেন। ঠিক আছে, ধন্যবাদ। আর কখনো সম্মানী না কিছু বলবো না।